লেখা লইবেন ব্যবহার করবে, যেখানে এখন লেখা লইবেন ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। হেলিকপ্টার বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমনপীড়নে অংশ না নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয় বলে জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। শেখ হাসিনার আমল সেই সময় ছাত্রদের উল্লেখ করছেন যেখানে ব্যাপক দমনপীড়ন চলছে, তারপর বলছেন তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি, আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় এর অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। 16 বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে যত প্রশাসন আছে, এমনকি যত সেক্টর আছে চাকরির ক্ষেত্রে, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, সব পদে সব দলে কিন্তু দেখে দেখে আওয়ামী লীগের সন্তান, আওয়ামী লীগের নাতিপুতি এমন মানুষ দেখে দেখে কিন্তু চাকরিতে নিয়োগ দিয়েছিলেন। অধিকাংশই এমনটি হয়েছে। তাহলে এই 16 বছর যাবৎ যত মানুষ চাকরি পেয়েছে, যত লোক চাকরি পেয়েছে, তাদের অধিকাংশই ছিল আওয়ামী লীগের সন্তান, অর্থাৎ তার বাবা, হয়তো তার দাদা আওয়ামী লীগ করে রাজনীতিতে, আর তাদেরকেই কিন্তু চাকরিতে নেওয়া হয়েছে। তাহলে অধিকাংশ যেহেতু আওয়ামী লীগের সন্তান, তাহলে র্যাব, পুলিশ, সেনাবাহিনী তারাও কিন্তু অধিকাংশ আওয়ামী লীগেই ছিল। যেহেতু এই 16 বছর এভাবেই তারা রাজত্ব করেছে, এই প্রত্যেকটি দল যেহেতু তাদের লোক ছিল, তাহলে কেন এই জুলাই গণ অভ্যুত্থানের সময় হঠাৎ করে সেনাবাহিনী এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করেছে? এই বিষয়টি কিন্তু অনেকেরই মনে প্রশ্ন ছিল, কেন হঠাৎ করে এমনটি হয়েছে? এই কাজটি কি সেনাবাহিনী তারা ব্যক্তিগতভাবে তাদের ইচ্ছায় করেছে, নাকি উপর থেকে কোনো ব্যাপক চাপ ছিল তাদের উপর? সেই চাপের কারণেই এই তাদের এই ঘনিষ্ঠ, তাদের মহাব্বতের মানুষ অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে তারা সেদিন ভূমিকা পালন করেছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে। ইতিমধ্যে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে যেখানে জাতিসংঘ থেকে সরাসরি হুমকি দিয়েছিল সেনা প্রধানকে, যদি তারা এই জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে ছাত্রদেরকে নিপীড়ন করা হচ্ছে, জুলুম নির্যাতন করা হচ্ছে, নিধন করা হচ্ছে, যদি এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তারা কঠোর ভূমিকা পালন না করে, তাহলে তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তাদেরকে পাঠানো হবে না। এমন কিছু শর্ত তারা দিয়েছিল, যার কারণে বাধ্য হয়ে সেনা প্রধান তারা সেই তাদের ঘনিষ্ঠ আত্মীয় থাকা সত্ত্বেও সেই সময় তারা বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করেছে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করেছে। এমন কিছু তথ্য ইতিমধ্যে আপনাদের মাঝে নিয়ে এসেছি। বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল পর্বে চলে যায়। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার জনাব ভলকার তুর্ক গতকাল ছোটখাটো একটা বোমাই ফাটিয়েছেন বলা যায়। আমাদের গণঅভ্যুত্থানের যে ইতিহাস আমরা লিখছি, লিখতে থাকবো সারা জীবন, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট তিনি আমাদের সামনে এনে হাজির করেছেন। সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী ঠিক কেন শেখ হাসিনার পক্ষ ত্যাগ করেছে। আমি বলছি না তাতে যে ন্যারেটিভ আমাদের সামনে ছিল সেটা মিথ্যা হয়ে যায়, কিন্তু একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে। আমি ভলকার তুর্কের উনি একটা ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউর একটা অংশ পড়ছি। বাংলাদেশের প্রায় সকল পত্রিকা এটাকে পাবলিশ করেছে। সেখানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরেন স্টিফেন সাকার, দ্য ইন্টারভিউয়ার। এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এর জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ভলকার তুর্ক। মানে ব্যাপারটা হচ্ছে জাতিসংঘ বিভিন্ন জায়গায় ব্যর্থ হচ্ছে, সেটা তাকে দেখানোর যখন চেষ্টা হলো, তখন তুর্ক বলছেন বাংলাদেশকে নিয়ে এসছেন। মানে এটা কথা প্রসঙ্গে এসছে, উনি যে আসলে ঠিক উনি চ্যালেঞ্জড হয়ে আসলে কথাটা বলেছেন, এটা আসলে ওপেনলি এভাবে আর বলা হয়নি। তিনি বলছেন, আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। শেখ হাসিনার আমল সে সময় ছাত্রদের উল্লেখ করছেন যেখানে ব্যাপক দমনপীড়ন চলছে, তারপর বলছেন
তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি, আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় এর অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলে আমরা পরিবর্তন দেখলাম। ভলকার তুর্ক স্পষ্টভাবে দাবি করছেন যে তার এই হুমকি, এটা হুমকি আসলে, এটা ভদ্র ভাষায় বলা হয়েছে, সেনাবাহিনীকে কি ভাষায় বলা হয়েছিল জানি না, কিন্তু বলাটা একদম স্পষ্টভাবেই হুমকি যে তোমরা যদি শেখ হাসিনার পক্ষ হয়ে এই নিরীহ জনগণের উপরে হত্যাকাণ্ড চালাও, গুলি চালাও, তাহলে তোমরা আর সৈন্য পাঠাতে পারবে না। মুহূর্তে আমাদের নিশ্চয়ই মনে পড়ে গেছে 1/11-র সময় একই ধরনের একটা আলাপ সামনে এসেছিল। সেই ক্ষেত্রে একটা চিঠি এবং এইরকম কোনো দায়িত্বশীল মানুষের পক্ষ থেকে এটা আমরা শুনিনি। বলা হয় যে একটা ফেক চিঠি, সেই চিঠিটাও জেনুইন ছিল না বলে এই আলাপ আছে এবং মোটামুটি প্রতিষ্ঠিত সত্য। একটা ফেক ফ্যাক্স দেখিয়ে বলা হয় যে সরকার মানে 1/11 যদি ওই সরকারটা তৈরি না হয় তাহলে মানে যেভাবে আগের সরকারটা ছিল সে সময় একটা কাগজে কলমে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেটা ভেঙে নতুন সরকার যদি তৈরি না হয় তাহলে সেনাবাহিনীর সদস্যরা আর জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যেতে পারবে না, এরকম একটা ফেক চিঠি দেওয়া হয়েছিল এবং তাতেই কাজ হয়েছিল বলা হয়। এবারকারটা ফেক বলতে পারছি না, কারণ অত্যন্ত দায়িত্বশীল পদে থাকা অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ এটা বলেছেন। একটা কথা আমাদের একটু মনে রাখা দরকার যে এই ধরনের পদক্ষেপ যদি জাতিসংঘ নেয়, এটা মানে সেনাবাহিনীতে এটাই যথেষ্টের বেশি কারণ সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করার জন্য। কারণ শুধু অফিসারদের কথা বলছি না, ওখানে সেনা সদস্য যারা আছেন, সোলজার যারা আছেন, তাদেরও খুবই বৈধ একটা চমৎকার উপার্জনের পথ। আমি রাষ্ট্রের কথা বাদ দিই, দেশের জন্য তারা বৈদেশিক মুদ্রা অর্জন করেন। এটা শুধুমাত্র যে তারা নিজেরা যাচ্ছেন তার কম্পেনসেশন তা না, আমরা প্রচুর সামরিক যান বা অন্যান্য যানবাহন যা যা নিয়ে যাই সেগুলো ভাড়াও পাই আমরা প্রচুর। আমাদের এই যে এপিসিগুলো পৃথিবীর সবচেয়ে বেশি, মানে আমাদের সেনাবাহিনী এত বড় না কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি এপিসি থাকা দেশগুলোর মধ্যে একটা আমরা। এবং আমরা শেখ হাসিনার সময় UN লেখা এপিসি মাঠে থাকা নিয়ে তো অনেক কথা হয়েছে, নিশ্চয়ই আমাদের মনে আছে। ওগুলো আসলে মিশনে থেকে ফিরে এসছে হয়তো, তো ওগুলো রং চেঞ্জ করা হয়নি তখনও। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা সব কিছু দিয়ে রাষ্ট্র অনেক আর্ন করি, কিন্তু তার চেয়ে জরুরি কথা আসলে রাষ্ট্র যদি সরিয়েও রাখি, ব্যক্তিগতভাবে অফিসার্সরা, সৈন্যরা প্রত্যেকে খুবই সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আর্ন করেন এই মিশনগুলো থেকে। এবং বাংলাদেশ যেহেতু লিডিং একটা দেশ এই ক্ষেত্রে প্রচুর প্রচুর সৈন্য সদস্য উপার্জন করেন। সো সেটা বন্ধ হওয়া ইটসেলফ একজন মানে মেইন কমান্ডারের পক্ষে, সেনা প্রধানের পক্ষে ওই সিদ্ধান্ত মেনে নেওয়া আসলে তার পক্ষে আসলে সম্ভব না, এই সিদ্ধান্তের বাইরে যাওয়া। তার বাহিনী তার নিয়ন্ত্রণে থাকবে না। তাহলে এটাই প্রধান কারণ হিসাবে কেউ বলতেই পারেন। এখন আমি একটা অল্টারনেটিভ যে ন্যারেটিভটা আমাদের ছিল সেটা কি মিথ্যা? উত্তর হচ্ছে সেটাও মিথ্যা না। এটা সত্য যে সেনাবাহিনী, এতে আমরা আমাদের সেনাবাহিনীর মধ্য বা নিম্ন পর্যায়ের, আমি উপরের টপ পর্যায়কে খুব বেশি আসলে মানে ধর্তব্যে আনি না, কারণ এই পারসেপশন আছে এবং এটা যৌক্তিকভাবেই মনে করি সেনাবাহিনীর একটা পর্যায়ের পর থেকে উপরের দিকে শেখ হাসিনা জাস্ট খুঁজে খুঁজে তার অতি অনুগত লোকজনকেই প্রমোশন দিয়ে তুলেছেন। আমাদের সেনাবাহিনীকেও ধ্বংস করে ফেলা হয়েছে বেসামরিক প্রশাসনের মতো দলীয়করণ করতে গিয়ে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম অর্থাৎ 2005 সালে ক্ষমতায় আসার পরে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড় বড় যে কর্মকাণ্ড ঘটিয়েছে, সেই সমস্ত কাজের মাধ্যমে তার ক্ষমতার দলটাকে শক্তিশালী বানিয়েছে। বিশেষ করে পিলখানা হত্যাই তার মধ্যে অন্যতম। আর সেখানে যে বিডিআরদেরকে নিধন করেছে সেনাবাহিনীর মাধ্যমে, এটি ছিল একটি রাজনৈতিক চাল, যে বিষয়টি ইতিমধ্যে প্রকাশও পেয়েছে। আর এরপর থেকে যত বিডিআর অর্থাৎ বিজিবি পদে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সব দেখে আওয়ামী লীগ এমনকি তাদের আত্মীয় স্বজন এই সমস্ত মানুষদেরকে চাকরি দেওয়ার কারণ এটাই যে সে দীর্ঘদিন যাবৎ অর্থাৎ সে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থাকবে, এমন একটি প্ল্যান কিন্তু করেছিলেন। আজ একটা প্রশ্ন এটাই হতে পারে, যেখানে এই 16 বছর রাজত্ব করেছে, অবৈধভাবে দেশ শাসন করেছে, সেনাবাহিনী যদি আরো আগেই চাইতো, অর্থাৎ যে 5 মিনিট সময় যদি চায় যে সেনাবাহিনী যে কোনো সরকার প্রধানের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার, সেটাই কিন্তু সম্ভব। তাহলে যেখানে 5 মিনিটে সম্ভব, সেখানে কেন 16 বছর অতিবাহিত হয়েছে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি? কারণ তাদের হয়ে কাজ করেছে। পরিশেষে বাধ্য হয়ে যখন এই জাতিসংঘ থেকে এমন ঘোষণা আসছে এই সেনা প্রধানের উপর, তখন তার বাধ্য হয়ে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করেছে বিধায় সেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সাকসেস হয়েছে।
প্রিয় দর্শক, বিস্তারিত তথ্যগুলো দেখেছেন এই ভিডিওতে। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।